সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আমরা আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন, আপনারা শুনছেন, কবি ফজল শাহাবুদ্দিন সম্পর্কে কথা বলছেন আমাদের একজন অগ্রগণ্য কবি, আধুনিক ধারার কবি, কলামিস্ট, আমাদের সকলের প্রিয় সালেম সুলারি। আপনি বলছিলেন ফজল শাহাবুদ্দিনের স্মৃতিধর্মী কিছু কথা। আমরা এবার যাব ফজল শাহাবুদ্দিনের একটা দক্ষ হাত ছিল। এই হাতে তিনি কবিতা লিখতেন, কবিতা সম্পাদনা করতেন, পত্রিকা সম্পাদনা করতেন। এই বিষয়ে আপনি একটু আমাদেরকে সংক্ষেপে বলেন ফজল সীমিত সময়ের শাহাবুদ্দিন মধ্যে। আজীবনই পেশাগতভাবে সম্পাদনা করেছেন, সাহিত্য পত্রিকা ম্যাগাজিন সম্পাদনা করেছেন। তিনি বিচিত্রা একটা মহিরুহ বাংলাদেশের সংবাদপত্র জগতে ম্যাগাজিন হিসেবে, সে বিচিত্রার উনি প্রথম সম্পাদক ছিলেন। হুম হুম, তো বিচিত্রা উনি সাহিত্য প্রধান পত্রিকা করতে চেয়েছিলেন। পরবর্তীতে এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন উনি মুক্তিযোদ্ধা আমাদের শাহাদাত চৌধুরী। হুম, শাহাদাত চৌধুরীর সঙ্গে আবার শাহরিয়ার কবিরা যোগ দিয়েছিলেন। শাহাদাত চৌধুরী যে প্রস্তাবনাটা দিয়েছিলেন সেটি হলো যে এটা একটা সামাজিক পত্রিকা করতে হবে এবং এখানে রম্য বিষয়ও থাকবে, চলচ্চিত্রও থাকবে, অন্যান্য বিষয়ও থাকবে। তো তখন ফজল শাহাবুদ্দিন বললেন যে আমি তো আসলে আগাগোড়া একটা সাহিত্যের মানুষ, তো এই ধরনের একটা সর্ববিষয় ভিত্তিক ম্যাগাজিন করতে গেলে আমি দ্বিখণ্ডিত হয়ে যাব বা কয়েক খণ্ডে বিভক্ত মানে হয়ে উনি যাব। হ্যাঁ, তো তখন উনি বললেন যে কেন আমরা সাহিত্যের মধ্যে পত্রিকাটা রাখি। তো কর্তৃপক্ষ তখন একটা সর্ববিষয়ক একটা পত্রিকাই প্রয়োজন অনুভব করলো এবং সেক্ষেত্রে ফজল শাহাবুদ্দিন সরে এসে উনি অন্য পত্রিকা করার চেষ্টা করলেন। এবং উনি যদি বিচিত্রার সম্পাদক থাকতেন তাহলে আজকে যে ফজল শাহাবুদ্দিনকে আমরা স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে স্মরণ করছি সেটা হয়তো সেভাবে আমরা স্মরণ করতাম না। হুম, কারণ সাহিত্যের যে মৌলিক কাজ, প্রচুর সময় দিতে হয়, ধ্যানগান দিতে হয় এবং একটা এবং একটা স্বাধীনচেতা, একটা স্বাধীনচেতা মনোভাব থাকতে আর হয়। ওই পত্রিকাটি যে বিচিত্রা ছিল একটা কিংবদন্তি পত্রিকা, বাট ওটা তো একটা ওটা গভর্নমেন্টের একটা ট্রাস্টের পত্রিকা ছিল, ট্রাস্টি পত্রিকা সরকারি ছিল। ট্রাস্টের হ্যাঁ, পত্রিকা ছিল, সেটা। সেটা উনি করতে পারেননি। হুম, না করেও উনি খুব ভালো করেছেন। উনি যে কবিতার সাহিত্যের সেতুবন্ধগুলো করে দিয়ে গেছেন বাংলাদেশের সঙ্গে, জি, আসলে সেগুলো দিয়ে এখন বাংলাদেশের সাহিত্যটা এগিয়েছে। এখানে আরেকটা বিষয় আমি বিশেষভাবে বলতে চাই যে প্লিজ ফজল প্লিজ। শাহাবুদ্দিনের সর্বশেষ দেখা হয়েছিল সম্ভবত আমার 2014 সালে। হুম হুম, ওনার জন্মদিনের অনুষ্ঠান ছিল। তো আমাদের একজন কবি বন্ধু বেইলি রোডের একটা অফিসে হুম, তার জন্মদিনের আয়োজন করেছে। তা আমাদেরও দাওয়াত, আমি তখন ঢাকায় ছিলাম, আমাকে খুব করে দাওয়াত করা হলো। তো ফজল ভাইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক আমার খুব ভালো। ওনার জন্মদিনে আমরা উইশ করি, শুভেচ্ছা জানাই। তো আমি গেলাম সেই অনুষ্ঠানে বিকেলবেলা, গিয়ে দেখি ফজল শাহাবুদ্দিনই আসেননি। মানে ওনার নিজের সেরকম কোনো আগ্রহ নেই যে ওনার জন্মদিন এভাবে পালন করা হোক। আমি হতবাক, গিয়ে দেখি এরশাদ সাহেব বসে আছেন, ও হুসেন মাই মোহাম্মদ গুডনেস, এরশাদ, তাই নাকি? ওনার আচ্ছা, বন্ধু। উনি হ্যাঁ, জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য এসছেন। একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা এবং ওনার অনেক অনুসারী আছে, তারা নিজের থেকেই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। তো সেখানে যাওয়ার পর দেখি ফজল ভাইকে অনেক ফোন টোন করে আনা হলো। যখন শুনলেন যে এরশাদ সাহেবও এসছেন, অনেকে এসছেন, উনি আর না করতে পারলেন না। হুম, তারপর উনি আড়মোড়া ভেঙে বাসার থেকে অনুষ্ঠানে এলেন। তো বেশ ভালোই আমরা একটা কেক কাটলাম, আলোচনা হলো। তো ওই দিন এরশাদ সাহেব ওনাকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, যেটা ছন্দে। এরশাদ সাহেব বললেন যে এটা কবিতা লেখার সুযোগ আমার হয়েছে কারণ দেশের রাজনৈতিক ব্যর্থতার কারণে প্রচুর ট্রাফিক জ্যাম, রাস্তা দিয়ে এগোনো যায় না। আমি ফজলের এই অনুষ্ঠানে আসার আগে রাস্তায় পড়েছিলাম এবং তখন আমি ফজলকে নিয়ে এই কবিতাটি লিখেছি। এরশাদ আচ্ছা, সাহেব কবিতাটি খুবই সুন্দর লিখেছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছিল। একটা জন্মদিনের পদ্য এবং আমাকেও এখানে একটি পদ্য পাঠ করতে বলা হলো। হুম হুম, তো আজকে ফজল ভাইকে স্মরণ করা হচ্ছে। আমার মনে হয় সেই দুটি চরণ আমি এখন একটু আবৃত্তি করে শোনাতে চাই তার প্লিজ স্মৃতির উদ্দেশ্যে। প্লিজ। সেটি হলো এই: জীবনের কাছে পরাজিত তাই, বয়স হচ্ছে লীন, টুকরো টুকরো ঝরছে মানুষ, এলেই জন্মদিন। ওহ, ঝরতে ঝরতে অবশেষে হয় জীবনের পারাপার, তাই দিয়ে যায় স্মৃতির শব্দ আগামীকে উপহার। গ্রেট। ফজল ভাইয়েরা আগামীর জন্যে যে কত কাজ করে গেছেন, এই সংক্ষিপ্ত বৈঠকে স্মরণীয় বরণীয় অনুষ্ঠানের এই ছোট্ট আয়োজনে সব বলে শেষ করা যাবে না। তবে এটা যে শুরু করা হয়েছে এটা আমার কাছে ভালো লাগলো। আজকে কালের বিবর্তনের পর কে কোন ধারায় ছিল সেটি বড় বিষয় না, জাতিকে, দেশকে, সমাজকে এবং সাহিত্যের মতো একটা পরিশুদ্ধ বিষয়কে
কারা অগ্রবর্তী করার জন্য মূলত রক্ত দিয়ে গেছেন, তাদের একটি অবিচল অবিনশ্বর নাম আসলে ফজল শাহাবুদ্দিন। আপনাকে অনেক ধন্যবাদ সুলেরি ভাই। আসলে আমরা আপনার প্রতিও গ্রেটফুল যে আপনি ফজল শাহাবুদ্দিনকে এইভাবে আমাদের সামনে বিভাসিত করছেন, প্রস্ফুটিত করছেন। ফজল শাহাবুদ্দিন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, মুক্তিযুদ্ধেও তার অবদান আছে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে তার একটা হৃদয়ের সম্পর্ক ছিল, মাটি এবং মানুষের সাথে। তার কার্যক্রমের মধ্যে তাকে যেভাবেই যারা যেভাবে বিভাজিত করে, আপনি একজন কবি হিসাবে নিশ্চয়ই সেটা করেন না, কখনোই করেননি, আমি বিশ্বাস করি। তবে ফজল শাহাবুদ্দিনের যে কর্মক্ষেত্র, ফজল শাহাবুদ্দিন নিবৃত্তে চলে গিয়েও কিন্তু কবিতা থেকে দূরে থাকেননি এবং তার যে প্রথম কবিতার বই সান্নিধ্যের আর্তনাদ বা এই ধরনের যে অসংখ্য কবিতা যেগুলি মানুষকে মানে এখনো মানে গা শিউরে ওঠে ওই সমস্ত কবিতা পড়লে, এটা আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আপনি নিউ ইয়র্ক নিয়ে একটা কথা উঠিয়েছিলেন ফজল শাহাবুদ্দিন সম্পর্কে, যে ফজল ভাই এখানে এসেছিলেন, নিউ ইয়র্কের বর্ণনা দিয়ে তিনি একটি দীর্ঘ কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি আমিও পড়ার সৌভাগ্য হয়েছে এবং তারপরে ফজল ভাইয়ের সাথে আমার ফোনেও কথা হয়েছিল। ফজল সেটি শাহাবুদ্দিন হলো যে আমরা যারা নিউ ইয়র্কার, আমরা যারা এতদিন নিউ ইয়র্কে থাকি, আমরা নিউ ইয়র্কটাকে এত সুন্দরভাবে কবিতার মধ্যে দিয়ে কখনো বর্ণনা করতে পারিনি। বাট ফজল শাহাবুদ্দিন মাত্র কদিনের জন্য এসে এই বার্ধক্য সময়ে তিনি নিউ ইয়র্কের এই কবিতা নিয়ে কথা বলেছেন। এইটা সম্পর্কে আপনি 1 মিনিটের আমাদের বলুন। ধন্যবাদ কবি এবিএম সালেউদ্দিন। এটা আসলে নিউ ইয়র্ক কবিতাটা লেখার পেছনে আরেকজনের ভূমিকাও ছিল। আমি তাকেও আজকে শুভেচ্ছা জানাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তিনি সাপ্তাহিক ঠিকানার তৎকালীন প্রেসিডেন্ট, সাবেক সম্পাদক সাইদ উর রব, কৃতি অ্যাথলেট এবং লেখক। উনি অনুপ্রাণিত করেছিলেন ফজল ভাইকে নিউ ইয়র্ক নিয়ে একটা কবিতা লেখার জন্য এবং নিউ ইয়র্কের অনেক জায়গায় তিনি ঘুরিয়েছিলেন। তো আমি এই বিষয়ে আসলেই কিছু বলতে চাই। সেটি হলো, ফজল ভাইয়ের সঙ্গে আমার পরে তো এই কবিতাটি ছাপা হওয়ার পরে হোটেল সোনারগাঁয়ে দেখা হলো ওনার স্ত্রী সহ। তখন কিছু বিষয়ে আলোচনা হয়েছিল। সেই আমি একটি বিষয় ফজল ভাইকে অভিযোগ আকারে বলেছিলাম যে এখন ফজল ভাই বাংলা কবিতার বিশ্বায়ন 30-এর দশক থেকে আপনাদের দশক এবং এখন পর্যন্ত করা হচ্ছে এভাবে যে বিদেশি কবিতাগুলোকে অনুবাদ করে, বাংলায় অনুবাদ করে, বই বের করে সেই বিদেশি কবিদেরকে বাংলা ভাষার মানুষের সঙ্গে একটা সেতুবন্ধ তৈরি করা হচ্ছে, পাঠকের সঙ্গে সেতুবন্ধ তৈরি করা হচ্ছে, এটা করা হচ্ছে ঠিক আছে। কিন্তু আপনি এই যে নিউ ইয়র্কের মতো এত একটা ভালো কবিতা লিখলেন, সেই কবিতাটা বাংলা ভাষাভাষী মানুষ হয়তো পড়তে পারলো, বিদেশের লোক তো পড়তে পারলো না। এই কবিতাগুলো তো ব্যাপকভাবে অনুবাদ হওয়া দরকার, যে কাজটা আপনারা করতে পারেননি। যে ব্যাপকভাবে যদি বাংলা কবিতা অনুবাদ করা হতো, সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার কবিতা নিজে নিজে অনুবাদ করে দিয়ে নোবেল পুরস্কার নিয়ে গেলেন। এরপর তো আমরা ওরকম ব্যাপকভাবে বাংলা কবিতা, বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদ হয়েছে, অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে, আমরা কিন্তু সেটা দেখি না, বিপ্লব আকারে আসেনি। ফজল ভাই বললেন, এক জীবনে আর আমরা কত করব, রেখে গেলাম কাজ তোমাদের হাতে, তোমাদের করতে হবে। এই কাজটা করার জন্য যে আপনি যে প্রেরণাটা মানে ফজল ভাই থেকে পেলেন, আমরা আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, বিশেষ করে ফজল ভাইকে স্মরণ করার মধ্যে দিয়ে, আমরা আমাদের দর্শকের কাছে এবং অনাগত ভবিষ্যতের কাছে এবং বিশেষ করে কবিকুলের কাছে, যারা শুধু কবি নন, তারা পাঠকও, যারা কবিতা পড়েন এবং কবিতাকে ভাষান্তরিত করে, কবিতাকে কনভার্ট করে, কবিতাকে অন্য ভাষায়, আপনি বাংলা কবিতার কথা বললেন যে বাংলা বিদেশি কবিদের কবিতা বাংলায় অনুবাদ হচ্ছে। বাংলা কবিতা এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিতাগুলো আছে, এগুলো ইংরেজি হয়ে এগুলো আসা দরকার। আমরা এটা আপনার কাছ থেকে পেলাম। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে তার জন্মদিনে তো সর্বশেষ ওভাবে দেখা হলো। জন্মদিনের দিন এরশাদ সাহেব কিছু কথা বললেন যে ফজল আমার, আপনি বারবার এরশাদ সাহেবকে কেন আমি না ডাকছি, মানে এরশাদ সাহেবের সঙ্গে তার সম্পর্ক এবং এরশাদ সাহেবকে নিয়ে গেছেন বলেই আমরা কিন্তু ওনার কাছ থেকে দূরে চলে এসেছিলাম, এই সঙ্গটা উনি নিয়েছিলেন বলে। এরশাদ সাহেব ওদিনে একটা কথা বললেন যে আমার তো অনেকদিন ক্ষমতা নেই, তো কবিতা নিয়ে আসি বা কবিতার কাজ করি, তো ফজল আর আমি অনেক চেষ্টা করেছি একটা কবিতা ভবন করার জন্য। আমরা অনেক বাড়ি দেখেছি ওই সময়টা, হ্যাঁ 90-এর না, ক্ষমতা যাপনের পর। এরশাদ সাহেব তো ক্ষমতা চলে গেল 1990 সালে, তারপরে কথা বলছেন। তবে তারপর আমরা অনেক খুঁজেছি এবং আমার কাছে তো অত টাকা পয়সাও নেই, করতে গেলে অনেক টাকা পয়সা লাগে। তো আমি তখন ফজলকে বললাম যে ফজল, ক্ষমতা থাকতে যেহেতু করা যায়নি, ক্ষমতা চলে গেলে আর এটা হয় না সহজে। ফজল শাহাবুদ্দিন প্রতি উত্তরে বললেন যে এই জন্য তো উনি যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা ওনার কাছাকাছি গেছি, সঙ্গে গেছি কিছু করার জন্য। এখন ওনার মুখ থেকে শুনেন, ক্ষমতা নেই, কিছু করা গেল না, কবিতার জন্য একটা ভবন কিন্তু বাংলাদেশে হয়নি, হওয়া উচিত ছিল, হয়নি। এটা হয়তো আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা হয়তো সেটা করতে পারতাম।
আমরা অনেক বড় বড় সংগঠন করেছি, বড় বড় কথা বলি। আমরা কবিদের জন্য কিন্তু এখন পর্যন্ত একটা ভবন করতে পারিনি। এখানে একটা সাপ্লিমেন্টারি আরো কথা বলি, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে, সাহিত্যের অনেক অনুষ্ঠান হয়। আপনি একটা সাহিত্যের অনুষ্ঠান করতে যাবেন, দেখবেন কত ভাড়া দিতে হয়। তো সাহিত্যিকরা কোথায় দাঁড়াবে, কোথায় হুম। ভালোভাবে চর্চা আচ্ছা, করবে, এটা সেই অবস্থাটা কিন্তু এটা নেই। তো আপনার একটা কি বলা যায় আক্ষেপ জি, এবং একটা আপনার সংক্ষুব্ধতার জি। কথা আপনি বলেন, তো বিকজ আপনি একজন কবি। জি, তো আপনার কাছ থেকে এটা আসতেই পারে, এই জি। কষ্ট আমাদের অনেকের মধ্যেই আছে। তো এই কিন্তু কারণে আমরা কিন্তু যুগে যুগে ফজল শাহাবুদ্দিন চাই। অবশ্যই অবশ্যই সাংগঠনিক কাজ করার জন্য, সাহিত্যের এবং সামনে এগুবার এবং পথ তৈরি ফজল করার জন্যে। শাহাবুদ্দিনরা যেই আধুনিক কবিতার যে ধারাটি, জি, বিশেষ করে মানে স্বাধীন বাংলাদেশে জি, উত্তর আধুনিক কবিতা আমরা যেটা বুঝি, জি, শামসুর রহমান, শামসুর রহমানকে আমরা আধুনিক কবিতার বর জি, পুরুষ হিসাবে জি, উম মনে করি, এবং তার সমসাময়িক এই যে আল মাহমুদ, জি, শহীদ কাদরী, ফজল শাহাবুদ্দিন, আলাউদ্দিন আল আজাদ, জি, সৈয়দ আলী হাসান, এমনকি সৈয়দ আলী জি। হাসান, সৈয়দ আলী হাসানও জি, হ্যাঁ, তো এই এদেরকে, কবিকে আমরা আর বিন্যাস করতে চাই না। জি। কবিকে কিভাবে একত্রিত করা যায়, ১ মিনিটের মধ্যে আপনি সেইটার একটু আমাদেরকে একটু এখানে আরো সমাধান একটা দেন। বিষয় বলি যে শুধু যেমন কবিদেরকে আমরা জি, কিভাবে এক গৃহবধূ জি। মনের করতে পারি। আমি একটা জিনিস বুঝলাম যে ফজল শাহাবুদ্দিন যাদের সঙ্গ নিয়েছিলেন, হ্যাঁ, সৈয়দ আলী হাসান, আল মাহমুদ, এনারা কিন্তু ৭১ সালের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, সরাসরি কাজ করেছেন। এরা ভারতে আব্দুল গিয়েছিলেন। মান্নান সৈয়দ, আব্দুল মান্নান সৈয়দ পক্ষে কাজ করেছেন। হুম, হুম, আল মুজাহিদিও ছিলেন। হুম, কিন্তু উনারা সেই যে স্বাধীনতার পক্ষের যে পরিচয়, সেই পরিচয়টায় উনারা শনাক্ত হতে পারেন না। যারা স্বাধীনতার সময় বিপক্ষে ছিলেন, তারা আবার দখল করেছেন স্বাধীনতার মাঠ। যাক আমরা এটা সেই বড় ট্র্যাজেডি। হ্যাঁ, এটা ট্র্যাজেডি, তবে আমরা সেই স্পর্শকাতর বিষয়ে যাচ্ছি না। জি, একটা জিনিস বড়ভাবে আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে গেল, জি, সেটি হলো ফজল শাহাবুদ্দিন কিংবা তার সমপর্যায়ের যেসব কবিরা, আপনি সবাইকেই এখানে শ্রদ্ধার চোখে দেখেন জি, এবং দেখছেন। অনাগত ভবিষ্যতের জন্য আপনি চাচ্ছেন যে ফজল অবশ্যই। শাহাবুদ্দিনের মতো লোকেরা এখানে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ যে এই ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি আমাদেরকে সময় দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিষয় ছিল ফজল শাহাবুদ্দিন, তার জীবন ও তার সাহিত্যকর্ম নিয়ে কথা কথা বলছিলেন আমাদের স্বনামধন্য কবি, দক্ষ কলামিস্ট, আমাদের সকলের প্রিয় সালেম সুলেরি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের একজন আধুনিক কবিদের অগ্রগণ্য কবি ফজল শাহাবুদ্দিনকে নিয়ে কথা। আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি হলেন এই সময়ের একজন সরব কবি, বহুমাত্রিক গুণের অধিকারী, দক্ষ কলামিস্ট, কবি সালেম সুলেরি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। সুলেরি ভাই, আমরা ফজল শাহাবুদ্দিন সম্পর্কে একটা বিরাট, তার যে বিশেষ করে বাংলাদেশের আধুনিক কাব্য আন্দোলনে, কবিতার জাগরণে ফজল শাহাবুদ্দিনের একটা বড় অবদান আছে, বিশেষ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা ফজল শাহাবুদ্দিন সম্পর্কে, তার জীবন কর্ম, তার সাহিত্যবোধ এবং তার কবিতা নিয়ে আপনার কাছ থেকে ছোট ছোট করে কথা শুনবো। আপনি একটু বলেন তার সম্পর্কে। ধন্যবাদ কবি লেখক বীর সালেউদ্দিন। আমি ফজল শাহাবুদ্দিন সম্পর্কে আলোচনার সুযোগ দেওয়ার জন্য টাইম টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রবাসে বসে আজকে কবি ফজল শাহাবুদ্দিন আমাদের একজন প্রাণের মানুষ ছিলেন, একজন প্রাণিত করা সংগঠক ছিলেন এবং কবিতার আন্দোলনকে সম্মুখবর্তী করার জন্যে যা যা করার একটি জীবন যিনি ঢেলে দিয়েছেন, তাকে আজকে যেভাবে স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে স্মরণ করা হচ্ছে, এটি অত্যন্ত যথাযথ হয়েছে
এজন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ফজল ভাইয়ের সর্বশেষ যে চমৎকার কবিতাটি আমি পড়েছি সেটি নিউ ইয়র্ককে নিয়ে নিয়ে লেখা। আচ্ছা। এটি বিশাল কবিতা এবং এই যে কাগজে ছাপা হয়েছে সেই কাগজটিও আমার সঙ্গে সম্পর্কিত বা আমি সেটার সঙ্গে সম্পর্কিত। প্রবাসের অন্যতম প্রধান কাগজ সাপ্তাহিক ঠিকানা। তিনি আমেরিকা ভ্রমণ করার পর, সর্বশেষ ভ্রমণ করার পর এই দীর্ঘ হ্যাঁ। কবিতাটি লিখেছিলেন এবং কবিতাটি লেখার পর উনার সঙ্গে আমার ঢাকায় হোটেল সোনারগাঁয়ে দেখা হয়েছিল। আচ্ছা। তো দেখা হয়ে যাওয়ার পর আমার একটু ভালো লাগলো দুটো বিষয়, যে ফজল ভাইকে পেলাম, তাকে সস্ত্রীক কখনো পাওয়া যেত না, তাকে কবিতা সহ পাওয়া যেত, কবিতার মানুষদের সহ পাওয়া যেত, হুম, কিন্তু স্ত্রী সহ পাওয়া যেত না। হুম, কারণ ওনার প্রণয়টাই যেন ছিল সাহিত্যের সঙ্গে সম্পর্কিত। সেই সময় ওনার সঙ্গে কথা হলো যে আপনি নিউ ইয়র্ক সম্পর্কে এত সুন্দর একটা কবিতা লিখেছেন। হুম, উনি বললেন যে নিউ ইয়র্ক তো পৃথিবীর রাজধানী এবং আমরা যাদের কাছ থেকে কবিতা তুলে নিয়েছি সেই পঞ্চপাণ্ডব বা ৩০-এর দশকের সেই প্রধান কবিরা, হুম, এদের অধিকাংশই আবার পরবর্তীতে নিউ ইয়র্কে গিয়ে অবস্থান করেছিল। হুম, আর অ্যালেন গিন্সবার্গ তো আছেন এই ইফতেশঙ্কু, যিনি গতকাল মৃত্যুবরণ করলেন, আমাদের রাশিয়ার কবি। হুম, এনারা প্রায় সবাই নিউ ইয়র্কে সেটেল করেছেন। হুম, আমি আকস্মিকভাবে একদিন ম্যানহাটনে রেস্টুরেন্টে খেতে খেতে বেশ কয়েকজন মেইন স্ট্রিম লেখককে পেয়েছি যারা আমাদের পরিচিত, তারাও দেখি নিউ ইয়র্কে থাকেন। তো সেই নিউ ইয়র্ককে নিয়ে তিনি চমৎকার একটি কবিতা লিখলেন এবং কবিতাটি দীর্ঘ এবং ফজল শাহাবুদ্দিন যে চরিত্রের কবিতা লেখেন, যে বৈশিষ্ট্যের কবিতা লেখেন, হুম, কবিতাটিতে তার প্রতিনিধিত্ব ছিল। তো আপনারা আজকে ফজল ভাইকে নিয়ে করছেন। আমাদের একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হলো আমরা ৮০-র দশকে মূলত বিকশিত এবং কবিতা আন্দোলন করেছি, সাহিত্য আন্দোলন করেছি। এই ৮০-র দশকে একটা সাহিত্যিকদের মধ্যে একটা বিভাজন ছিল। ফজল শাহাবুদ্দিন ভাইরা যে ধারায় ছিলেন আমরা তার বিপরীত ধারায় ছিলাম। বিপরীত ধারা অবশ্য তাদের আরেকটি ছিল, সেটি হচ্ছে ওনারা করতেন কবিকণ্ঠ, হুম, আর ওনাদের বিপরীত ধারা একটা ছিল পদাবলী। আচ্ছা। কবিকণ্ঠে সভাপতি ছিলেন সৈয়দ আলী হাসান, ফজল শাহাবুদ্দিন ছিলেন সাধারণ সম্পাদক। আর পদাবলীর সভাপতি ছিলেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ আচ্ছা। এবং সেটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সৈয়দ শামসুল হক, আমাদের প্রধান কবি শামসুর রহমান এবং আরও অনেকে এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমরা এই ধারাগুলোর বাইরে আমরা যখন ১৯৮৭ সালে প্রথম জাতীয় কবিতা উৎসব করি, তখন অনেকটা আমরা ফজল শাহাবুদ্দিন ভাইদের ধারার মুখোমুখি হয়ে গেলাম। ওনারা ৮৬ সালের ডিসেম্বরে করলেন এশীয় কবিতা উৎসব। সেটাতে উদ্বোধক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি কবি হুসেইন মোহাম্মদ এরশাদ। তো আচ্ছা। আমরা তখন সারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরুর জন্যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি। আমাদের তখন হয়তো স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে, ছাত্রজীবন শেষ হয়েছে, আমরা হয়তো নতুন পেশাগত জীবনে গেছি। কিন্তু আমাদের তখন একটা তাগাদা ছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, শিল্প সাহিত্য ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই আলোকে আমরা প্রথম জাতীয় কবিতা উৎসব করি এশীয় কবিতা উৎসবের বিপরীতে গিয়ে। সেই সময়টায় আমরা ফজল শাহাবুদ্দিনের বিপরীতে চলে গেলাম বা ওনাদের যে সঙ্গে যেসব কবি ছিলেন, হুম, দলীয়ভাবে যে শক্তিটা ছিল তার বিপরীতে আমরা গেলাম। আমরা একটা বিজয় লাভ করেছিলাম, কিন্তু আমরা সাহিত্যের ক্ষেত্রে পরাজিত হয়েছি। পরাজয়টার কথা হলো এই, যে আমরা যদি একসঙ্গে থাকতে পারতাম, এই ধরনের দলীয় বা দলবাজি না করতাম, তাহলে সাহিত্যের অনেক উপকার হতো। কীরকম উপকার হতো? ফজল শাহাবুদ্দিন সাহেবরা সেই সময়ে কবিকণ্ঠ না, এশীয় কবিতা উৎসবের মাধ্যমে সারা পৃথিবীর সেরা কবিদের বাংলাদেশে এনেছিলেন, আনার চেষ্টা করেছিলেন। বিশেষ করে এশিয়ার সেরা কবিদের তো এনেছিলেনই। আমরা সাংগঠনিকভাবে তাদের সঙ্গে সম্পৃক্ত না থাকার কারণে আমরা এই কবিদের মিলন সেতুবন্ধ থেকে অনেকটা বিভাজিত হয়েছি। না, এখানে আমার একটা প্রশ্ন আছে। এখানে কি আপনাদের ভিতরে কোনো দূরত্ব ছিল? যে ফজল শাহাবুদ্দিন ফজল শাহাবুদ্দিন না, উনাদের না। এবং কিংবা এখানে হয়েছে এটা কি ওনাদেরকে কবিদের মানে আমি একটা জি, জিনিস এখানে একটু ক্লিয়ার শুনতে চাই। জি, যেহেতু বিং ইউ আর জি আপনি আমরা একজন ইনভলভ ছিলাম, আমাদের হ্যাঁ। একজন জি, প্রতিষ্ঠিত কবি আপনি। বিশেষ করে এই সময়ে আপনি জি, এই সময় না ৮০-র দশক থেকেই জি, আপনি সচল। সেটি হলো যে একজন কবিকে, একজন কবির যে মনন, তার যে সৃষ্টি শক্তি, তার যে সৃজনশীলতা, এই সৃজনশীলতার কাছে কিন্তু আমরা সমর্পিত হই। বারবার সমর্পিত হই। একজন কবিকে ওইভাবে আমরা বিচার করব। ফজল শাহাবুদ্দিন তার কাব্যবোধ, তার মনন ক্ষমতা এবং তার প্রগাঢ় যে মেধা ছিল, এই মেধা বাংলা সাহিত্যের উন্নয়নে কতটা অগ্রসরমান, এই বিষয়টা আপনি আগে একটু আমাদেরকে একটু খোলাসা করেন।
ফজল হ্যাঁ। শাহাবুদ্দিন আসলে 50 দশকের অন্যতম একজন প্রধান কবি। 50 দশকে আমরা বাংলাদেশে, কারণ বাংলাদেশটা তো পাকিস্তান থেকে বাংলাদেশ এলো, পাকিস্তানটা 47 সালে বিভাজিত হলো, পাওয়া গেল ওদিকে ভারত। তা পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা ওইদিকে, আমাদের পূর্ব বাংলাটা 47 সালের পর আন্দোলন করার মাধ্যমে 71 সালে এসে বাংলাদেশ হলো। জি। আমাদের বাংলা সাহিত্যের যে বিকাশ, এটার হুম, ক্ষেত্রে পূর্ব বাংলার যে একজন প্রতিনিধি ছিলেন বুদ্ধদেব বসু, পঞ্চপাণ্ডবের মধ্যে, যিনি কবিতা নামে একটা পত্রিকা বের করতেন, এবং এই পত্রিকা কলকাতা থেকে বের হতো, এবং এই পত্রিকায় এই পূর্ব বাংলার যারা কবি ছিলেন, শামসুর রহমান, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দিন, আমাদের শহীদ কাদরী, শহীদ কাজী। কাইসুল হক, এনাদের কবিতা প্রকাশের ক্ষেত্রে উনি উদার ছিলেন। তো এই সুযোগটা এনারা নিয়েছিলেন। নেয়ার পর হলো কি, 50-এর দশক, 30-এর দশকে যেটা রবীন্দ্রধারার বাইরে এসে হুম, নতুন ধারার কবিতা লেখার জন্য এনারা যে অগ্রবর্তী হলেন, সেই ধারাটা প্রতিষ্ঠা পেল কিন্তু 50-এর দশকে। সেটি শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দিন, শহীদ কাজী, এনাদের হাত দিয়ে। তো এনারা কিন্তু আগে ঐক্যবদ্ধ ছিলেন। ঐক্যবদ্ধ থাকার পর এনারা কিছু কাজ করেছেন, বিশেষ করে ফজল শাহাবুদ্দিন এই কাজে অগ্রবর্তী ভূমিকা পালন করেছেন। সেই কাজটা 50-এর দশকের আগে, 30 বা 40-এর দশকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। সেটি হচ্ছে বাংলা কবিতার বিশ্বায়ন। হুম, হুম, বিশ্বের কবিদের কবিতা বাংলায় অনুবাদ করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া। যে রিলকের কবিতা দেখা যাচ্ছে যে রিলকে আমাদের নিজস্ব কবিদের মতো হয়ে গেছেন। হুম, রবার্ট ফ্রস্ট নিজস্ব কবিদের মতো হয়ে গেছেন। তাদের নাম, তাদের কবিতা এমনভাবে আমরা পড়ছি যে মনে হচ্ছে শামসুর রহমানের কবিতা পড়ছি বা আলমাহমুদের কবিতা পড়ছি, এরকম হয়ে গেছে। জি, এই যে ফ্যামিলিয়ার করেছেন, এই হুম, ফ্যামিলিয়ারটা পশ্চিমবঙ্গে যেরকম হয়েছে, পূর্ববঙ্গেও হয়েছে, আমাদের বঙ্গেও হয়েছে। এবং আমাদের বঙ্গে এই কাজটা যারা সবচেয়ে বেশি করেছেন, সেক্ষেত্রে ফজল শাহাবুদ্দিন কিন্তু সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। আমরা দেখেছি রবার্ট ফ্রস্টের কবিতার অনুবাদ শামসুর রহমান করেছেন। জি, কিন্তু আপনি দেখেন এই যে সামনে একটি কবিকণ্ঠ আছে, হুম। এই যে অনেক সম্পাদিত পুরানো একটা সংখ্যা, হ্যাঁ, অনেক আগের, ফজল হ্যাঁ। শাহাবুদ্দিন সম্পাদিত, হুম। এখানে পার্সি বিশি শেলি, সেই 1792 সালে সে জন্মগ্রহণ 200 করেছেন। 200 200 200, এখন বছরেরও প্রায় বেশি আগে। 200-250 250 বছর বছর। হয়ে যাচ্ছে। ওনার উপরে প্রচ্ছদ কাহিনী করেছেন যে এই যে একটা ধারা তৈরি করলেন যে বিদেশের, পাশ্চাত্যের, পশ্চিমের কবিদের জানতে হবে, তাদের হুম, লেখা জানতে হবে। না জানলে আমাদের লেখার উন্নয়নটা কিভাবে হবে? হুম, আমরা যে কিরকম লিখছি সেই লেখাটা ওদের সঙ্গে যদি তুল্যমূল্য না করি, হুম, হুম, হুম। তাহলে তো আমরা এগোতে পারবো না। খুব তো একটা একটা জিনিস জি, আমার কাছে পরিষ্কার হয়ে গেল। জি, যেমন আপনি আপাদমস্তক একজন কবি। জি, একটা জিনিস কিন্তু বেরিয়ে এসেছে যেটা জি, আমার খুব মানে আক্ষেপের একটা জি, প্রশ্ন ছিল। সেটা অলরেডি অ্যান্সার আমি পেয়ে জি, গেছি। জি, সেটি হলো ফজল শাহাবুদ্দিন জি। পৃথিবীর কবিদেরকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। এমনকি ফার্সি বিশি শেলীর মতো না শুধু যে আবিষ্কার করে, মাত্র না, শুধু জি, মাত্র কয়েকটা কবিতার কারণে সারা পৃথিবীতে সে আজকে ২০০-২৫০ বছর বছর পরে তার পরে সে, কবিতা কথা হ্যাঁ, বলছে, দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছে। না সালাউদ্দিন সাহেব, সো এইখানে একটা ব্যাপার না, আমি এটা আপনাকে আমি বলি। আমি বলি, জি, আমি জি, আমি আমার কথাটা শেষ জি, করি। ফজল শাহাবুদ্দিন সেই কাজটি করেছেন বাংলাদেশে হয়তো বিচ্ছিন্নভাবে অনেকেই করেছেন। কিন্তু আমার প্রশ্নটি হলো যে একজন কবি তার কবি সত্তা দিয়ে তার যে বিশাল একটা সাগরের মতো মন আছে, সেই মনের কারণেই সে কবিকে আবিষ্কার করার চেষ্টা করছে। আজকের বাংলাদেশে সেই ধারাটা এবং সেই প্রক্রিয়াটা কতটুকু আছে? আপনি শুধু সংক্ষেপে একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, উইথ দ্য এখানে রিলেটেড অন বিহাফ অফ ফজল শাহাবুদ্দিন। সংক্ষেপে বলি, ঘটনা হলো জি, কি, কবিতা তো অনেকেই লিখছেন, কিন্তু কবিতার মঞ্চ কজন তৈরি করতে পারেন, এটা এটা একটা দুর্লভ কাজ। দুর্লভ। মঞ্চ শুধু ওই যিনি তৈরি করলেন তিনি একার জন্য তৈরি করলেন না, করলেন না। অন্যদের জন্য তৈরি করলেন। ডেফিনিটলি। ফজল শাহাবুদ্দিন এজন্যে শাশ্বত হয়ে থাকবেন, নমস্য হয়ে থাকবেন, এখনো রয়েছেন। যে তিনি শুধু তার নিজের জন্য, নিজের বিকাশের জন্য মঞ্চগুলো তৈরি করেননি, পত্রিকাগুলো বের করেননি, সংগঠন করেননি। উনি চেয়েছেন বাংলা কবিতা যারা লিখছেন তারা আরো উত্তরোত্তর সমৃদ্ধ হোক, জি, তাদের সঙ্গে বিদেশের কবিদের একটা সেতুবন্ধ তৈরি হোক, গ্রেট। আদান প্রদান হোক। এই কাজটি করার লোক তো দিন দিন কমে যাচ্ছে। এখন শুধু মানুষ নিজের স্বার্থটা দেখছে। হুম, এখন যারা ভালো কবিতা লিখছেন তারা চেষ্টা করছেন নিজের কবিতাটা কিভাবে ছাপানো যেতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকে ভালো কবিতা গোপনে ভালো লেখা বের করে গোপনে সেটা নকল করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। দুঃখজনক। এই বিষয়গুলো এখন কিন্তু প্রবাসেও খুব বেশি হচ্ছে, এবং এগুলো নিয়ে আমাদেরকে অনেকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আচ্ছা। ভাই এইটা কেন। তো সে যাক, সেই সময় অবশ্য এই বিষয়গুলো তেমন একটা হতো না, খুব কম হয়েছে। হুম, হুম, তো ফজল শাহাবুদ্দিন
আমরা ওই ৮০ দশকে বা ৯০ দশকে আমরা কবিতার সংগঠনের, কবিতা বিষয়ক সংগঠনের ধারায় আমরা বিপরীত ধারায় ছিলাম, হুম, কিন্তু আমরা নেয়ার চেষ্টা করেছি। যেমন ধরুন সিলভিয়া প্লাথ একটা বিখ্যাত কবি, যিনি আমেরিকান কবি, তিনি মৃত্যুবরণ করেছিলেন, সুইসাইড করেছিলেন। তার হুম, স্বামী বিখ্যাত কবিতা টেড হিউজ, তিনি হুম, ব্রিটিশ রাজকবি ছিলেন। হুম, তো এই ব্রিটিশ রাজকবির একটা আগ্রহ ছিল যে বাংলাদেশের সুন্দরবন দেখবেন, কারণ এই ব্রিটিশ রাজকবি তিনি যে কবিতা লিখতেন তার টেবিলে একটা বাঘের চামড়া ছিল, চামড়াটার উপরে উনি কবিতাটা লিখতেন। আচ্ছা, উনি ইতিহাসটা সংগ্রহ করেছেন যে আমাদের একজন ভাইসরয় বাঘ শিকার করে সেই চামড়াটা উনি লন্ডন ব্রিটেন নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পর ওটা উনি সংগ্রহ করেছেন। তো এই যে ওনার আগ্রহ ছিল বাংলাদেশ দেখার, সেটাও উনি জানতে পারেন। উনি তখন রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে এটা বলেন, এবং তিনি ১৯৮৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সফর করতে গেলেন। আচ্ছা, তো বাংলাদেশ যখন গেলেন উনি হোটেল সোনারগাঁয়ে এসেছিলেন। তো এত বড় কবি, আমরা তো তার কবিতা পড়েছি। সিলভিয়া প্লাথ আমাদের হুম, অনেক প্রাণের কবি। তারপর তার স্বামী টেড হিউজ বিখ্যাত কবি, তার অনেক কবিতা আমরা পড়েছি। এখন তাকে দেখার জন্য আমরা হোটেল সোনারগাঁয়ে গিয়ে হাজির। আমি আর দীপক শাহ ফটোগ্রাফার, তাকে ইন্টারভিউ করতে হবে। কারণ আমি সাংবাদিকতা করি, হুম, সংগঠনের বাইরে সাংবাদিকতা করি। আমরা সোনারগাঁয়ে গিয়ে ওনাকে পেলাম। ওনার ছোট্ট একটা ইন্টারভিউ করলাম। তখনও ফজল শাহাবুদ্দিন এবং কবি আল মাহমুদ যারা হোস্ট, হুম, তখনও তাদের সঙ্গে তার পরিচয় হয়নি। আচ্ছা, টেড হিউজের সঙ্গে ইন্টারভিউ করে আমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক জানার কিছু ছিল। কারণ অনেক ইন্টারেস্টিং কাহিনী ছিল সিলভিয়া হুম, প্লাথকে নিয়ে তার। হুম, আর সিলভিয়া প্লাথ আমেরিকার, উনি হচ্ছেন ব্রিটেনের। তো তারপর উনি আমেরিকাতেও ছিলেন। তারপর ওনার সঙ্গে ইন্টারভিউ করার পর উনি যখন আমাদের দোতলায় ছিলেন, ওনার রুমটা নামিয়ে দিচ্ছেন, দেখি নিচে ফজল ভাই আর আল মাহমুদ দাঁড়িয়ে আচ্ছা, আছেন। খুব চমৎকার তো স্মৃতি। তখন টেড হিউজের সঙ্গে আমি তাদের পরিচয় করিয়ে দিলাম গ্রেট। ফজল ভাইয়ের সঙ্গে। তো ফজল ভাই বলল যে, মিয়া কাজের কাজটা তো তোমরা ঠিকই করো, কিন্তু আমরা একসঙ্গে করি। খুব জি। খুব চমৎকার, চমকপ্রদ আমরা কথা শুনছি আপনার কাছ থেকে এবং খুব মুক্তর মতো করে আপনি বলছেন। আপনাকে আমরা আবারও আসবো, একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই, তারপরে আমরা আবারও সেটাতে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্মরণীয় বরণীয় অনুষ্ঠান। কথা হচ্ছে আমাদের প্রয়াত কবি, আধুনিক ধারার অন্যতম কবি ফজল শাহাবুদ্দিনকে নিয়ে কথা বলছেন কবি সালেম সুলারি। ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার দেখা।